আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর পাঠ্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি তোমাদের সামনে এমনভাবে বোঝানো হবে যাতে এই কবিতাটি তোমাদের কাছে একদম অতি সহজ বলে মনে হয়। দেখো, তোমরা যে স্কুলে এখন পড়াশোনা করছো তার আগে অন্য একটা স্কুলে পড়াশোনা করতে। ধরো তোমরা প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করতে সে স্কুল ছেড়ে এসে তোমরা হাই স্কুলে ভর্তি হয়েছো। আবার অনেকে এর মধ্যেও বিভিন্ন স্কুল পরিবর্তন করেছো। তোমরা যখন সেই পুরনো স্কুলের কথা ভাবো তখন তোমাদের মনে অনেক স্মৃতি ভেসে ওঠে। আবার তোমরা যদি কখনো কখনো সেই স্কুলের পাশ দিয়ে যাও তাহলে তোমাদের সেই স্কুলের বিভিন্ন ঘর দেখে, ক্লাসরুমগুলো দেখে তোমাদের মনে পুরনো স্মৃতি জেগে ওঠে। এটা অনেকের ক্ষেত্রেই হয়। আবহমান কবিতাটিতে বলা হয়েছে যে মানুষ একসময় যখন গ্রামীণ জীবনে বসবাস করতেন, তারপর জীবিকার তাগিদে তাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য তারা শহরে এসে বসতি স্থাপন করতে শুরু করলেন। কিন্তু তাদের মন সেই শিকড়ের দিকেই রয়ে যায়, অর্থাৎ তাদের সেই ফেলে আসা গ্রাম্য পরিবেশ, শান্ত স্নিগ্ধ গ্রামীণ জীবনেই তাদের মনটা পড়ে থাকে। অনেকের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যায়। যখনই শহুরে জীবনে ক্লান্তিকর পরিবেশে সেই মানুষটি হাঁপিয়ে ওঠেন, তার কর্মব্যস্ততার মধ্যে তিনি যখন হাঁপিয়ে ওঠেন তখন তার সেই মন তার ফেলে আসা গ্রামের দিকে ঝুঁকে পড়ে। অবসর পেলেই তিনি যেন সেই তার ফেলে আসা গ্রাম্য জীবনে একটু শান্তির জন্য, একটু স্নিগ্ধ শ্যামল পরিবেশকে পেতে তিনি আবার চলে যান তার সেই ফেলে আসা শৈশবের স্মৃতিতে। আমরা আবহমান কবিতাতে দেখব যে কবি নিজেই বারবার সেই শহুরে মানুষটিকে বলছেন যে গ্রামে যেতে, যেখানকার শান্ত মায়াবী পরিবেশে তিনি একসময় বড় হয়েছিলেন, তার শৈশব কেটেছিল, সেখানে কবি তাকে ফিরে যেতে বলছেন। অর্থাৎ এই নারীর টানকে আমরা কখনোই ভুলতে পারি না। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই আমাদের কর্মসংস্থানের জন্যেই হোক বা নতুন বাসস্থান খোঁজার তাগিদেই হোক না কেন, আমরা যেখানেই যাই না কেন, আমাদের মন কিন্তু পড়ে থাকে আমাদের সেই অতীত শৈশবে, সেই শৈশবের ভিটে মাটিতে, যেখানে আমরা বড় হয়েছি, যেখানে আমাদের শৈশবের জীবনটা কেটেছে, যে পরিবেশের মধ্যে বড় হতে হতে আমরা কথা বলা শিখেছি, আমরা হাঁটতে শিখেছি, তারপরে আমরা বৃহত্তর জগতে প্রবেশ করেছি। আবহমান কবিতাটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমরা প্রথমেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে কিছু কথা জেনে নিই। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2018 খ্রিস্টাব্দে। তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন 1954 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, পাগলা ঘণ্টি, রূপকাহিনী, সন্ধ্যা রাতের কবিতা ইত্যাদি। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলি হল কবিতার ক্লাস, কবিতা কি ও কেন ইত্যাদি। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আমরা এবার কবিতার আলোচনায় চলে যাই। কবিতার নাম আবহমান। এই আবহমান কথাটির অর্থ হল প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত অবিরামভাবে যা চলছে, অর্থাৎ চির প্রচলিত যা। তাহলে কি বলতে পারি যে যা চির প্রচলিত, চির প্রচলিত বা অতীত থেকে যা বর্তমান কাল পর্যন্ত অবিরাম ধারায় চলেছে, যা একভাবে চলছে, তাকেই বলা হয় আবহমান। এই আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। মূল গ্রন্থের নাম কি তোমরা লিখে নাও,
মূল গ্রন্থ অন্ধকার বারান্দা। অন্ধকার বারান্দা, অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ। হ্যাঁ, অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1961 খ্রিস্টাব্দে। এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের, তোমরা এটা কোটেশনের মধ্যে রাখবে, এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা এটি। 30 সংখ্যক কবিতা এটি। আমরা এবার আবহমান কবিতার মূল আলোচনায় চলে যাই। মানুষ তার জীবিকার তাগিদে, কর্মসংস্থানের তাগিদে, তার জীবনযাত্রার জন্য, তার জীবনযাত্রাকে পরিবর্তন করার জন্য গ্রাম থেকে শহরে পাড়ি দিয়েছে। আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো যে দলে দলে মানুষ গ্রাম থেকে শহরের দিকে গেছেন। হ্যাঁ, তাদের জীবিকার তাগিদে, তাদের কর্মসংস্থানের তাগিদে, তাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য। কিন্তু শহরের পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিলেও গ্রামের প্রতি কিন্তু বহু মানুষের টান চিরকাল ব্যাপী রয়েই গেছে। হ্যাঁ, এই কবিতার প্রথমে কবি বলছেন যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। এই উঠান বলতে গ্রামের উঠোনের কথা কবি বলছেন। অর্থাৎ শহরে মানুষ যে গ্রাম ছেড়ে শহরে এসেছেন তাকে কবি বলছেন যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। যে গ্রামে সে প্রতিপালিত হয়েছেন, বড় হয়েছেন, যে উঠানে ছোটবেলায় তিনি ধুলো বালি মেখে বড় হয়েছেন, তাকে কবি বলছেন যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। তার গ্রামের সেই বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতে বলছেন। দেখো, এই উঠান বিষয়টা শহরে অঞ্চলে অনেক কমে গেছে। যেভাবে শহর অঞ্চলে লোক সংখ্যা বাড়ছে তার সঙ্গে সঙ্গে জমি জায়গার দাম এত বেড়ে যাচ্ছে, তার ফলে সেই উঠান অর্থাৎ সেই ঘরের সামনে বাড়ির মধ্যে যে ফাঁকা জায়গা, খোলা জায়গা, সেই জায়গা আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি আরো বড় শহরাঞ্চলের দিকে আমরা যাই, মহানগরের দিকে যাই, সেখানে দেখব যে বাড়িতে উঠান নেই বললেই চলে। আর এখন যেভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে, ফ্ল্যাট বাড়িতে থাকার একটা চল তৈরি হচ্ছে, সেখানে তো উঠান নেই বললেই চলে। কবি সেই শহুরে মানুষটিকে বলছেন যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, যা তোর ওই উঠানে গিয়ে দাঁড়া লাউ মাচাটার পাশে। লাউ মাচা, দেখো এই শব্দটি লক্ষ্য করো যে লাউ মাচা। হ্যাঁ, লাউ আমরা জানি যে এক ধরনের সবজি, তাই তো? আর মাচা কি? মাচা হলো বাঁশ, কাঠ বা দড়ি দিয়ে তৈরি উঁচু একটা কাঠামো, যার উপর লতানো গাছ উঠতে পারে। এই লাউ গাছ তো লতানো গাছ, তাই তো? এমন লতানো গাছ, সেই লতানো লাউ গাছ যার ওপরে ওঠে বা যার ওপরে তার শাখা প্রশাখা বিস্তার করে, হ্যাঁ, সেটা হচ্ছে মাচা। মাচা দেখতে ঠিক এমন, দেখো আমি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক এমন, ঠিক আছে? যারা একটু গ্রামাঞ্চলে থাকো, হ্যাঁ, তারাও এই মাচা প্রায়শই দেখতে পাবে বিভিন্ন জায়গায়। এইভাবে লাউ গাছ উঠে এই মাচাতে, হ্যাঁ, এই মাচার মধ্যে তার শাখা প্রশাখা বিস্তার করে, ঠিক আছে? ওপরটা জালের মতন দেখতে। তো গ্রামাঞ্চলে এই লাউ মাচা দেখা যায়, বেশি দেখা যায়। কবি সেই শহুরে মানুষ, যে শহুরে জীবনে ক্লান্ত হয়ে গেছেন, ইট কাঠ বালি কংক্রিটের জঙ্গলের মধ্যে, কংক্রিটের মধ্যে থাকতে থাকতে, শহরাঞ্চলের বদ্ধ পরিবেশের মধ্যে থাকতে থাকতে যিনি হাঁপিয়ে উঠেছেন, হ্যাঁ, তাকে কবি বলছেন যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, তোর ওই উঠোনে গিয়ে দাঁড়া ওই লাউ মাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে, সন্ধ্যাবেলার বাতাসে সেখানে ছোট্ট একটা ফুল দুলছে। হ্যাঁ, সেই ফুল যেভাবে দুলছে তার মধ্যে যে একটা শান্তি রয়েছে, তার মধ্যে যে একটা স্নিগ্ধতা রয়েছে, সেই স্নিগ্ধতা গ্রামীণ জীবনের স্নিগ্ধ শান্ত পরিবেশ বোঝাতে গিয়েই কবি এখানে সন্ধ্যাবেলার সেই ফুলের প্রসঙ্গ এনেছেন, যে ফুল হাওয়ায় দুলছে। হ্যাঁ, গ্রামীণ জীবনের সেই শান্ত পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কবি এই সন্ধ্যার বাতাসে সেই ফুল যে দুলছে সেই প্রসঙ্গ এনেছেন। তাহলে আমরা এই স্তবকে কি দেখলাম, যে কবি শহরের সেই ব্যক্তিকে, যে শহুরে জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন, তাকে বলছেন তার গ্রামে গিয়ে তার উঠানে দাঁড়াতে, লাউ মাচার পাশে, সেখানে সন্ধ্যার বাতাসে, সন্ধ্যাবেলার বাতাসে ছোট্ট একটা ফুল দুলছে। দেখো, ফুল দুলছে, ফুল দুলছে, ফুল, ফুল কথাটা দেখো 3 বার এসেছে এখানে। হ্যাঁ, অর্থাৎ ফুলের সেই দোলা, ফুল যেভাবে নড়ছে, হ্যাঁ, সেটাকে আরো ভালোভাবে প্রকাশ করবার জন্য এখানে কবি 3 বার ফুল দুলছে, ফুল দুলছে, ফুল এই কথাটা ব্যবহার করেছেন। তোমরা যখন এই কবিতাটা পড়ছো তখন তোমরাও এই কবিতার প্রত্যেকটা লাইনের সঙ্গে একটা ছবির মতন কল্পনায় আনো, তাহলে তোমরা সেই পরিবেশকে ধরতে পারবে, গ্রামের সেই পরিবেশকে তোমরা সহজেই উপলব্ধি করতে পারবে। এরপর কবি বলছেন যে কে এইখানে এসেছিল অনেক বছর আগে। হ্যাঁ, যে কে এইখানে এসেছিল অনেক বছর আগে। দেখো, বাংলার গ্রামগঞ্জে যারা প্রথম বসতি স্থাপন করেছিলেন, হ্যাঁ, তাদের কথা কবি এখানে বলছেন, যে প্রথম যারা এই গ্রাম বাংলাতে বসতি স্থাপন করেছিলেন, বাস করেছিলেন, তাদের কথা কবি বলছেন যে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, অনেক বছর আগে কে এইখানে এসেছিল, অর্থাৎ কেউ এখানে বসতি স্থাপন করে গ্রামীণ জীবনযাত্রা শুরু করেছিলেন। হ্যাঁ, তার কথা বলছেন। কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, নিবিড় মানে খুব ঘন বা প্রচণ্ড ভাবে, হ্যাঁ, অনুরাগে, অনুরাগে মানে গভীর ভালোবাসায় বা স্নেহে। হ্যাঁ, বলছেন যে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, সেই সভ্যতার সূচনা লগ্ন থেকে কে এই গ্রামীণ পরিবেশে, গ্রামীণ পরিবেশকে ভালোবেসে, হ্যাঁ, প্রচণ্ডভাবে ভালোবেসে কে এইখানে ঘর বেঁধেছে, এখানে বসতি স্থাপন শুরু করেছে। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, যে এই গ্রামীণ জীবনযাত্রা থেকে, গ্রাম থেকে শহরে যাক বা শহর ছাড়িয়ে মহানগরে যাক বা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাক না, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন জায়গাতে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, আবার এই গ্রামে তারা ফিরে আসে। হ্যাঁ, কেন আসেন তারপরেই কবি বলছেন, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে। গ্রামের মাটি, গ্রামের হাওয়া বাতাস, গ্রামের এই পরিবেশকে, এই সৌন্দর্যময় পরিবেশকে ভালোবেসে তিনি আবার এখানে ফিরে আসেন। অর্থাৎ বহু বছর আগে, হ্যাঁ, যিনি এখানে বসতি স্থাপন করেছিলেন, পরবর্তীতে এই গ্রাম ছেড়ে তিনি যখন অন্যত্র চলে গেছেন বা শহরে তিনি বসবাস করতে শুরু করেছেন, নাগরিক জীবনকে তিনি গ্রহণ করেছেন, তারপরেও এই গ্রামের পরিবেশকে ভালোবেসে, গ্রামের মাঠ ঘাট হাওয়া বাতাসকে ভালোবেসে তিনি কিন্তু আবার এই গ্রামে ফিরে আসেন। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ তার কিছুই ফুরায় না, তিনি অন্যত্র চলে গেলেও, হ্যাঁ, কিছুই কিন্তু ফুরিয়ে যায় না,
নোটে গাছটা বুড়িয়ে ওঠে। নোটে গাছ মানে নোটে শাক, হ্যাঁ, এক ধরনের শাক, ছোট ছোট পাতা হয়, তাকে বলা হয় নোটে শাক। সেই নোটে গাছটা বুড়িয়ে ওঠে, বুড়িয়ে মানে অর্থাৎ বুড়ো হয়ে যায়, নোটে গাছের বয়স বেড়ে যায়, কিন্তু মুড়োয় না। এই মুড়োই মানে অর্থাৎ মুড়িয়ে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া। অর্থাৎ এখানে বলছেন যে নোটে গাছটা যদি বুড়ো হয়েও যায় তাও কিন্তু মুড়িয়ে ধ্বংস হয়ে যায় না, মরে যায় না। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে গ্রামের যে ঐতিহ্য, গ্রামের যে পুরনো রীতি নীতি, হ্যাঁ, গ্রাম্য জীবনের যে একটা পরিবেশ, সেই পরিবেশ পেছনে চলে গেলেও তা কিন্তু একেবারে শেষ হয়ে যায় না। গ্রামীণ পরিবেশ অক্ষয়, গ্রামীণ পরিবেশ কোনো অবস্থাতেই মারা যায় না। গ্রামীণ জীবনযাত্রা চিরকাল টিকে থাকে। তাই বলছেন কবি যে ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, কিছুই ফুরিয়ে যায় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, নোটে গাছটা বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু মুড়োয় না। অর্থাৎ গ্রাম্য জীবন, গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য স্থায়ী থাকে। আবার কবি বলছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। দেখো, কবিতার প্রথমেই আমরা এই লাইনগুলো দেখলাম, সেই কথাটা তিনি আবার এখানে বললেন। পরবর্তী স্তবকে আমরা চলে যাই। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা। অর্থাৎ সেই গ্রামীণ পরিবেশ থেকে শহরে বা শহর থেকে আবার গ্রামে আসা, এই কাজটা তার নিত্য চলে, এই কাজ চলতেই থাকে। অর্থাৎ তার যাওয়া আর আসা, কোন জায়গা থেকে কোন জায়গা, গ্রাম থেকে শহরে আর শহর থেকে আবার গ্রামে আসা, এই কাজ ফুরোয় না। অর্থাৎ এই কাজ সারা জীবন চলতেই থাকে। গ্রামকে ভালোবেসে সেই শহরে মানুষ আবার তার পুরনো সেই গ্রামের পরিবেশে তাকে ফিরে আসতেই হয়। আবার কর্মসংস্থানের তাগিদে বর্তমান জীবনে আবার ফিরে যাওয়ার জন্য তাকে আবার শহরে আসতে হয়। তাই কবি বলছেন যে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়ে, একগুঁয়ে মানে কি, যে নিজের মত বা নিজের জেদ থেকে সরতে চায় না। অর্থাৎ সে যেটা বলে সেটাই সে করে, হ্যাঁ, তাকে বলা হয় একগুঁয়ে। এখানে একগুঁয়ে কেন বলা হচ্ছে? অর্থাৎ দুরন্ত পিপাসা যার সেই গ্রামের প্রতি, হ্যাঁ, অর্থাৎ গ্রামের প্রতি যিনি তৃষ্ণার্ত, গ্রামের পরিবেশে যাওয়ার জন্য যিনি পিপাসিত। হ্যাঁ, আমরা জানি যে যখন আমাদের জল তেষ্টা পায়, হ্যাঁ, সেই তৃষ্ণার্ত ব্যক্তিকে আমরা বলি যে তার পিপাসা পেয়েছে, তাই তো? এখানে সেই পিপাসা মানে সেই ব্যক্তি গ্রামীণ পরিবেশে যাওয়ার জন্য যখন ছটফট করে, হ্যাঁ, সেই পরিস্থিতিকে বলা হচ্ছে দুরন্ত পিপাসা। অর্থাৎ ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। অর্থাৎ যিনি গ্রামে যাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, গ্রামের পরিবেশে তাকে আবার যেতেই হবে, হ্যাঁ, তিনি শহরে জীবনের বদ্ধ পরিবেশ থেকে, তার কর্মব্যস্ত জীবন থেকে তিনি গ্রামীণ পরিবেশের সঙ্গে দেখা করতে যেতে চান, গ্রামীণ পরিবেশে তিনি আবার একবার যেতে চান। হ্যাঁ, সেই একগুঁয়ে মানুষের সেই দুরন্ত যে পিপাসা, সেই পিপাসা ফুরিয়ে যায় না, সেই পিপাসা চলতেই থাকে, সেই যাওয়া আর আসা এই কাজটা চলতেই থাকে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। গ্রামীণ পরিবেশে যাওয়ার পরে সারাটা দিন ধরে প্রকৃতির মধ্যে তিনি থাকেন আর সেই ঘাসের মধ্যে তিনি বিচরণ করেন আর ঘাসের গন্ধ মাখেন। হ্যাঁ, অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে সারাটা দিন ধরে সেই গ্রামীণ পরিবেশে ফেরার জন্য সেই পিপাসিত মানুষটি, হ্যাঁ, প্রকৃতির মধ্যে বিচরণ করেন, হ্যাঁ, ঘাসপালা গাছগাছালির মধ্যে তিনি
নিজেকে মেলে ধরতে চান, তার মধ্যে জড়িয়ে যেতে চান, তার মধ্যে তিনি প্রবেশ করতে চান। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। অর্থাৎ সেই শান্ত স্নিগ্ধ গ্রামের পরিবেশে গিয়ে তিনি একটা স্বপ্ন রচনা করেন। হ্যাঁ, আকাশের তারার দিকে তাকিয়ে রাতের বেলা তিনি তার জীবনের স্বপ্ন গড়ে তোলেন। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আবার কবি এই লাইন দুটো বলছেন, যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। আবার কবি সেই একই কথা বলছেন যে উঠানে গিয়ে দাঁড়া, লাউ মাচাটার পাশে সেখানে একটা ছোট্ট ফুল দুলছে। আমরা দেখলাম যে এই কথাটা কবি 3 বার বললেন, তাই তো? প্রথমেই দেখলাম, কবিতার শুরুতেই দেখলাম একবার বলছেন, যে আরো একবার এখানে বলেছেন। হ্যাঁ, অর্থাৎ তৃতীয় স্তবকে, আবার পঞ্চম স্তবকেও তিনি আরো একবার বলছেন। হ্যাঁ, এরপরে কবি বলছেন যে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। গ্রামের দরিদ্র অসহায় মানুষেরা কর্মের তাগিদে, হ্যাঁ, তাদের জীবন যাত্রা বেঁচে থাকার তাগিদে হয়তো শহরে গেছেন, হ্যাঁ, রুটি রোজগারের জন্য, কিন্তু তাদের এই দুঃখ যন্ত্রণা চিরকালীন। সেই দুঃখ যন্ত্রণা তাদের যেন মুক্ত হয় না, তাদের যেন বাসি হয় না। সেই দুঃখ যন্ত্রণা, সেই দুঃখ যন্ত্রণা তাদের চিরসাথী। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুল মানে সাদা রঙের ফুল। অর্থাৎ তাদের জীবনে দুঃখ যন্ত্রণা বেদনা থাকলেও তাদের জীবন থেকে হাসি, কুন্দ ফুলের মতন হাসি কিন্তু মিলিয়ে যায় না। তারা সেই দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যেও তারা আনন্দকে খুঁজে নেয়। সেই জন্য কবি বলছেন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করে ছায়া। অর্থাৎ একই রকম ভাবে সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে, হ্যাঁ, ছায়া পড়ছে, এগুলো নিত্য নৈমিত্তিক ধারায়, হ্যাঁ, চিরকালীন প্রথা অবিরাম ভাবে চলতেই থাকে। নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। এই আলো ছায়ার খেলার মধ্যেই আবার সন্ধ্যাবেলার নদীর হাওয়া ছুটে আসে। অর্থাৎ গ্রামের পরিবেশকে বোঝাতে কবি এই কথাগুলো বলছেন। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আবার কবি সেই একই কথা বলছেন। আবার কবি বলছেন, দেখো, যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখানে দেখো, আমরা আগের 3টে জায়গায় দেখলাম যে এখানে বলা হচ্ছে যে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখানে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুলের জায়গায় কবি বলছেন এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল। অর্থাৎ এই এখনো সেই ফুল দুলছে, এই এখনো শব্দের মধ্য দিয়ে কবি বলতে চাইছেন যে না, কোনো কিছু একেবারে শেষ হয়ে যায়নি। এই যে গ্রামগুলো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে, গ্রামীণ পরিবেশ যে পাল্টে যাচ্ছে দিনের পর দিন, হ্যাঁ, গ্রামগুলো শহরে রূপান্তরিত হচ্ছে, কিন্তু সেটা হলেও এত কিছুর পরেও গ্রামীণ যে সংস্কৃতি, গ্রামীণ যে ঐতিহ্য, গ্রামীণ যে পরিবেশ, গ্রামের যে স্নিগ্ধ শান্ত পরিবেশ, তার কিন্তু মৃত্যু হয় না। তাই কবি বলছেন এখনো জীবিত আছে, এখনো সেখানে গেলে তুমি দেখতে পাবে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। সন্ধ্যার বাতাসে এখনো সেখানে ফুল দুলছে। কবিতায় বারবার সেখানে যেতে বলছেন। সেই শহরে জীবনে যে ব্যক্তি ক্লান্ত হয়ে পড়েছেন, সেই ব্যক্তিকে আবার গ্রামে যেতে বলছেন। এখানে দেখো, আমরা দেখলাম যে এই কথাটা বারবার আসছে যে
ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে দেখো একবার ব্যবহার হয়েছে, আবার এখানে দেখো আরেকবার ব্যবহার হয়েছে, আবার নিচের দিকে দেখো আরও একবার ব্যবহার হয়েছে। অর্থাৎ তিনবার এখানে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই কথাটা ব্যবহৃত হয়েছে তিনবার। আবার এই যে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাছটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এই কথাটাও আমরা দেখলাম যে তিনবার ব্যবহৃত হয়েছে, আর শেষে গিয়ে একটু পরিবর্তন হয়েছে এই কথাটার। ঠিক আছে, শেষের এই একটা শব্দ কবি এখানে যোগ করেছেন। ঠিক আছে, এই কবিতার নাম আবহমান। আবহমান মানে যা চিরকাল ধরে চলে আসছে। কবি বলেছেন ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ গ্রামীণ যে পরিবেশ, সেই পরিবেশ এই বিশ্বায়নের যুগে আস্তে আস্তে শেষ হতে চলেছে, কিন্তু এখনও টিকে আছে, আর পুরোপুরি তা কখনোই নিশ্চিহ্ন হবে না। অর্থাৎ আবহমান কাল ধরে রয়েই যাবে গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ যে ছোঁয়া, যে শিকড়ের টান, সেটা কিন্তু রয়েই যাবে, তার কখনো বিনাশ নেই। আবার কবি বলছেন যে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে। অর্থাৎ গ্রামীণ জীবন থেকে অন্যত্র চলে গেলেও তার সেই মন কিন্তু গ্রামেই পড়ে থাকে। আবার কবি বলছেন যে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। অর্থাৎ এই যে ফিরে আসার কাজটা চিরকাল ধরে চলতে থাকে। হ্যাঁ, এই যে আবহমান কাল ধরে এই ফিরে আসার কাজটা চলতে থাকে। কোথায় ফিরে আসেন? সেই গ্রামীণ পরিবেশে, যেখানে তার শৈশব কেটেছে, যেখানে সে বড় হয়েছে। আবার কবি বলছেন ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এই যে গ্রাম বাংলা বারবার তাকে হাতছানি দিয়ে ডাকছে, হ্যাঁ, বারবার গ্রামের টানে, শিকড়ের টানে এই যে ফিরে আসা, আবার এখান থেকে তার সেই কর্মস্থল, তার বর্তমান জীবনে আবার ফিরে যাওয়া। হ্যাঁ, এই ফিরে আসা আর ফিরে যাওয়া, এই কাজটা চিরকাল ধরে চলে আসছে, আর এটা চিরকাল ধরে চলবেও। আবার কবি বলছেন যে নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। অর্থাৎ দুঃখের মাঝেও এই যে হাসি লেগে রয়েছে মুখে, এই হাসি চিরন্তন, এই হাসি চিরকাল ব্যাপী রয়ে যাবে। অর্থাৎ গ্রাম বাংলার প্রতি এই টান, কর্মসংস্থান বা বসতি স্থাপনের জন্য বহু দূরে গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পরেও সেই গ্রামে আবার ফিরে আসতে হয়, সেই গ্রামের টানে, গ্রাম বাংলার টানে বারবার ফিরে আসতে হয়। এই ফিরে আসা চিরন্তন, চিরকালীন, সেই জন্যে কবি এই কবিতার নাম দিয়েছেন আবহমান। এবার আমরা এই কবিতা থেকে যে ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে এবার আলোচনা করব। কবিতা থেকে প্রত্যেকটা লাইনই কিন্তু ইম্পর্টেন্ট। যদি বলো কেন, তার কারণ যিনি প্রশ্নকর্তা তিনি কোন লাইন থেকে প্রশ্ন করবেন এটা কিন্তু তিনিই জানেন। হ্যাঁ, তবে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ লাইন সম্পর্কে জেনে নিই, যে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। দেখো, প্রথমেই যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা, হ্যাঁ, এই লাইনটা ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কবি কেন উঠানে গিয়ে দাঁড়াতে বলছেন। হ্যাঁ, তারপর কে এইখানে এসেছিল অনেক বছর আগে, এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন আসতেই পারে। কবি কেন এ কথা বলেছেন অনেক বছর আগে, কে বা কারা এসেছিল, হ্যাঁ, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপর ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে এই লাইন দুটোর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন। তারপর
ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সে একগুয়েটার দুরন্ত পিপাসা। খুব ইম্পর্টেন্ট এই লাইনটাও, এখান থেকেও প্রশ্ন আসতেই পারে। তারপর নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এই লাইনটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখো, আমি এখান থেকে 1, 2, 3, 4, 5টা লাইন বললাম যে 5টা লাইন খুব ইম্পর্টেন্ট। কেউ কেউ বলতে পারো যে 5টা লাইন দেওয়া হলো তার মানে তো সবটাই দেয়া হলো, হ্যাঁ, এখান থেকে যেন সব লাইনই দেয়া হলো। দেখো, একটা কথা বলি, আবারও বলছি, যিনি প্রশ্নকর্তা তিনি কোন লাইন তুলে প্রশ্ন করবেন তিনিই জানেন, ঠিক আছে? যে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো আমি এখানে তোমাদের বললাম। এছাড়া একটা প্রশ্ন তোমরা যদি করে রাখো তাহলে এই কবিতা থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন বা যে লাইন তুলেই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। সেটা হচ্ছে, আবহমান কবিতায় কবি কি বলতে চেয়েছেন। এই প্রশ্নটা তোমরা তৈরি করবে যে আবহমান কবিতায় কবি কি বলতে চেয়েছেন। অর্থাৎ কবিতার বিষয়বস্তু, হ্যাঁ, যে এই কবিতার মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন। তোমরা যদি এই প্রশ্নটা তৈরি করে যাও তাহলে দেখবে কবিতার সমগ্র অংশটাই তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আমি একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই ধরনের প্রশ্নের উত্তর যখন তোমরা তৈরি করবে তখন একটু বড় আকারে তৈরি করবে, হ্যাঁ, যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেই লাইনগুলোর ব্যাখ্যা যেন এর মধ্যে চলে আসে। তাহলে কি হবে, যে লাইন তুলে প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। হ্যাঁ, দেখা যাচ্ছে 5 নাম্বারের মতো তোমরা তৈরি করছো, হ্যাঁ, বিভিন্ন প্রশ্ন তোমরা 5 নাম্বারের মতো তৈরি করছো বা 3 নাম্বারের মতো তৈরি করছো, কিন্তু যখনই সমগ্র কবিতা থেকে যে প্রশ্নটা তুমি তৈরি করছো, যে কবিতার বিষয়বস্তু, হ্যাঁ, সেটা 5 বা 3 নয়, আরেকটু বড় আকারে তুমি তৈরি করে রাখো, ঠিক আছে? যদি 5 নাম্বারে আসে, যদি 5 মার্কসে আসে তাহলে তুমি 5-এর মতন করে লিখবে, ঠিক আছে? দেখা যাচ্ছে ভেতর থেকে কোনো লাইন তুলে প্রশ্ন দিল, হ্যাঁ, সেখানে 3 নাম্বার রয়েছে, 3 মার্কস রয়েছে, তাহলে তুমি সেই 3 মার্কসের মতন সেখানে লিখবে, ঠিক আছে? যদি একটু বড় করে তৈরি করে রাখো তাহলে সমগ্র অংশটাই দেখবে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর প্রতি একটু ফোকাস দেবে ভালো করে। তোমরা এই কবিতাটি বারবার পড়বে, হ্যাঁ, এমনভাবে কবিতাটা বারবার পড়বে যেন এই কবিতাটা তোমাদের একদম মুখস্থ হয়ে যায়। কবিতা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে কবিতা থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি সঠিকভাবে আর সুন্দরভাবে লিখতে পারবে। সেই জন্য বলছি, কবিতাটা তোমরা বারবার পড়ো।